আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা পর্ব 2 অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পরমাণু গঠন অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আর এই দ্বিতীয় পর্বে আমরা যা যা আলোচনা করব সেটা হলো আইসোটোপের ধর্ম, ব্যবহার এবং পরমাণুর ইলেকট্রন বিন্যাসকরণ এবং ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আইসোটোপ। তাহলে আইসোটোপ শব্দটা আমরা এখানে লিখছি। এখানে আমরা দেখতেছি একটা চিত্র, দুইটা চিত্র, তিনটা, মানে একটা টোটাল চিত্র দেখতেছি যেটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা একে অপরের আইসোটোপ বলবো। তাহলে আইসোটোপ হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলবো। তাহলে হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1 বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেনের শুধুমাত্র নিউক্লিয়াসে একটা ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন আছে, আর এখানে কক্ষ স্তরে বা কক্ষপথে শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বা এই প্রোটনকে কেন্দ্র করে চারদিকে ঘুরতেছে। ঠিক এরপরে ডিউটেরিয়ামের দিকে আমরা যদি দেখি, ইলেকট্রন সংখ্যা একটা, প্রোটন সংখ্যাও একটা, কিন্তু নিউট্রন সংখ্যা এই ক্ষেত্রে চলে একটা। প্রথমটার ক্ষেত্রে প্রোটিয়ামে কোনো নিউট্রন সংখ্যা নেই, যার কারণে এর ভর সংখ্যা হচ্ছে 1। দ্বিতীয়টা ডিউটেরিয়াম, এইখানে একটা মাত্র নিউট্রন সংখ্যা বিদ্যমান আছে, যার কারণে এর ভর সংখ্যা হচ্ছে 2। আর ট্রিটিয়ামে এইখানে আমরা একটু খেয়াল করি চিত্রটা, যে এখানে ইলেকট্রন সংখ্যা একটাই ঠিকমতো আছে, হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন সংখ্যা আমরা জানি, কিন্তু এখানে নিউট্রন সংখ্যা আছে কয়টা? 2টা। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেনের পরমাণুতে 2টি নিউট্রন যেহেতু বিদ্যমান, তাহলে এদের ভর সংখ্যা হবে 3। তাহলে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম যে সেটা ভর সংখ্যা সমান, আমরা কি জানি? ভর সংখ্যা হচ্ছে যে কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কোনো ভর সংখ্যা দেখতেছি আমরা কত? 1। যেহেতু কোনো নিউট্রন সংখ্যা নেই, শুধুমাত্র একটা প্রোটন আছে, যার কারণে এখানে ভর সংখ্যা হচ্ছে 1। এইখানে একটা নিউট্রন এবং একটা প্রোটন আছে, যার কারণে এখানে ভর সংখ্যা হচ্ছে 2। এখানে একটা প্রোটন আছে এবং 2টা নিউট্রন আছে, যার কারণে এখানে ভর সংখ্যা হচ্ছে 3। তাহলে হাইড্রোজেনের 3টি আইসোটোপ, এই 3টি আইসোটোপের ক্ষেত্রে আমরা দেখতেছি যে প্রতিটার আইসোটোপে কি প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামের ক্ষেত্রে প্রতিটির ভর সংখ্যা কিন্তু ভিন্ন, কিন্তু এদের প্রোটন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যাটা ভিন্ন। তাই আমরা এদেরকে একে অপরের কি বলতে পারি? আইসোটোপ বলতে পারি। তাহলে এবার একটু খেয়াল করি, এখানে যে ইলেকট্রন, এই চিহ্নটাকে বলবো আমরা ইলেকট্রন চিহ্ন, এটা হচ্ছে প্রোটন এবং এটা হচ্ছে নিউট্রন হিসেবে আমরা আখ্যায়িত করলাম। তাহলে আমরা আইসোটোপ সম্পর্কে মোটামুটি কিছু ধারণা পেয়ে গেলাম। তাহলে সাধারণত এই যে আইসোটোপ গুলো থাকে, আমরা আইসোটোপ গুলো সাধারণত কি হয়? অস্থায়ী হয়। তাহলে অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি এবং কণা বিকিরণ করে থাকে। আমরা যে ক্লাসটা আছে করতেছি মূলত সেটা ক্লাস 8-এর বইয়ের আছে, এবং আমার মনে হয় ছাত্রছাত্রীরা তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো এবং করতে পারো। আশা করি তোমাদের জন্য সহজ হবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের আইসোটোপ সম্পর্কে আমাদের ধারণাটা মোটামুটি আমরা ক্লিয়ার। এখন আসো আইসোটোপের ধর্ম ও ব্যবহার। তাহলে আইসোটোপের ধর্ম ও ব্যবহার আমরা আলোচনা করার আগে একটু আমাদের মনে প্রশ্ন আসতে পারে বা এটা কিভাবে ব্যবহার করা যায়, আইসোটোপ কিভাবে ব্যবহার করা? আসলে আইসোটোপ না, আইসোটোপের যে বিকীর্ণ কণাগুলো আছে তেজস্ক্রিয় আইসোটোপ, সেগুলো ব্যবহার করা হয় থাকে।
বা সেগুলোর ব্যবহার বা সেগুলোর ধর্ম নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে সাধারণত আইসোটোপ হচ্ছে অস্থায়ী, মানে এটা স্থায়ী কোনো কণা বা কণিকা নয়, যে এখানে যে তেজস্ক্রিয় রশ্মি বা বিকিরিত কণাগুলো হয়, কণাগুলোর বিকিরণ ঘটে, এগুলো অস্থায়ী ভিত্তিতে। তাহলে বিভিন্ন তেজস্ক্রিয় কণা এবং বিকিরণ করে, তাহলে তেজস্ক্রিয় কণা এবং বিকিরণের মাধ্যমে কি হয়, তেজস্ক্রিয় আইসোটোপের তৈরি হয়। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ এর ব্যবহার আমরা বিভিন্ন প্রেক্ষাপটে করে থাকি, যেমন চিকিৎসা ক্ষেত্রে, তাহলে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ যে ব্যবহার সেটা কিরকম হয়। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আমরা যদি দেখি যে বিভিন্ন রোগ নির্ণয় ও নিরাময়, তাহলে বিভিন্ন রোগ, যে কোনো রোগ হতে পারে, সেটা নির্ণয়ের ক্ষেত্রে এবং সেটা নিরাময়ের ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। 1 নম্বর আমরা লিখতে পারি। 2 নম্বর হচ্ছে যে কোনো ক্ষুদ্র নালী, মানুষের শরীরে অনেকগুলো নালী আছে যেগুলো দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেই ধরনের কোনো ক্ষুদ্র নালী ক্ষতিগ্রস্ত যদি হতে হয়, অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কোন নালীটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পর্যবেক্ষণ করার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কোনো রক্ত নালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা তাহলে কোন রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রক্তনালী রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে আমরা তা শনাক্ত করতে পারি। এরপরে যদি কোনো ক্যান্সার আক্রান্ত কোনো কোষ, মানবদেহে ক্যান্সার আক্রান্ত কোনো কোষ যদি থাকে, সেটা শনাক্ত করার জন্য আইসোটোপ ব্যবহার করে থাকি। এবং ক্যান্সার ধ্বংস করার ক্ষেত্রে ক্যান্সারের কোন কোষটি আক্রান্ত হয়েছে, ক্যান্সার দ্বারা কোন কোষটি আক্রান্ত হয়েছে সেটাকে নির্ণয় এবং সেটাকে ধ্বংস করার কাজেও আইসোটোপ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যে ডাক্তারি যে সরঞ্জাম বা যন্ত্রপাতিগুলো আছে সেগুলো সংরক্ষণ এবং পরিষ্কার বা জীবাণুমুক্ত করার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এই মাত্র এক আইসোটোপের একটা ব্যবহার জানলাম, সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। এরপরে আমরা ব্যবহার দেখব কৃষিক্ষেত্রে। তাহলে কৃষিক্ষেত্রে ব্যবহারটা কেমন? কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার করা হয়ে থাকে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ব্যবহার। এক হচ্ছে পতঙ্গ নিয়ন্ত্রণ পতঙ্গকে নিয়ন্ত্রণের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। 2 কখন কোন জমিনে কি পরিমাণ সার কখন কিভাবে দিতে হবে তার অনুপাতটা বা জানতে, মানে কি পরিমাণ দিতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। তাইলে আমরা একটু দেখি কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে কি পরিমাণ সার কখন ও কিভাবে ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করা হয়ে থাকে।
তাহলে কৃষিক্ষেত্রে আমরা দেখি পতঙ্গ নিয়ন্ত্রণে এবং কি পরিমাণ সার কখন কিভাবে ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এরপর আসতেছে আমাদের খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে। তাহলে খাদ্যদ্রব্য কিভাবে সংরক্ষণ করা যায়? আমরা জানি যে খাদ্যদ্রব্য অনেক সময় নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়ার কারণে, আর এই ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু যাদেরকে তেজস্ক্রিয় রশ্মির ক্ষেত্রে ব্যবহার করলে ওই ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো মারা যায়। তাহলে ব্যাকটেরিয়া সহ বিভিন্ন অনেক জীবাণু আছে যেগুলো তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের কারণে মারা যেতে পারে, ওইভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। এরপরে খাদ্যদ্রব্য বা ফলমূলকে সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখান থেকে যদি একটা লিখে দিই যে খাদ্য দ্রব্য বা ফল মূলকে জীবাণু মুক্ত করতে আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। এরপরে তাহলে খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু যারা আছে যেগুলো খাদ্যদ্রব্যকে পচিয়ে ফেলে বা নষ্ট করে ফেলে বা ফাঙ্গাস তৈরি করে, এই ধরনের খাদ্যদ্রব্যগুলোকে সংরক্ষণ করার জন্য মূলত আইসোটোপের ব্যবহার হয় খাদ্যদ্রব্যে। তো এরপরে আরেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে যে তাত্ত্বিক বৈজ্ঞানিক ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। আর এই ক্ষেত্রে দেখা যায় যে কোনো দেশে যখন ভূতাত্ত্বিকগণ গবেষণার কাজে লিপ্ত হয় তখন তারা অনেক বছরের অনেক কয়েকশো বছর বা কয়েক হাজার বছর পূর্বের যে নিদর্শনগুলো বা যে ফসিল আছে সেগুলো পায়। তো এই ফসিলগুলো কত বছর পুরাতন বা এগুলোর বর্তমান বয়স কত সেটা নির্ণয়ের ক্ষেত্রে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিকগণ সাধারণত তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকেন। তাহলে কোনো ফসিলের স্থায়ী বা অস্থায়ী সেটা আইসোটোপের অনুপাতের মাধ্যমে, স্থায়ী এবং অস্থায়ী সেটা কি করবো আমরা আইসোটোপের অনুপাতের উপর নির্ভর করে সেটার ফসিলিটি কত বছরের পুরাতন সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে ভূতাত্ত্বিকের ক্ষেত্রে আমরা ফসলি কত বছরের পুরাতন সেটা নির্ণয় করার ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই হলো আমাদের আইসোটোপের ধর্ম ও ব্যবহার। এরপর আসে পরমাণুর ইলেকট্রন বিন্যস্তকরণ বা বিন্যাস। তাহলে ইলেকট্রনগুলো পরমাণুতে কিভাবে বিন্যস্ত থাকে? পরমাণুগুলোতে ইলেকট্রন নিউক্লিয়াস, তাহলে এটা যদি একটা পরমাণু হয়, ধরলাম এটা একটা পরমাণু, মাঝখানে থাকবে আমার নিউক্লিয়াস, আর এটার চারপাশে ইলেকট্রনটা কি করবে? পরিভ্রমণ করবে বা ঘুরবে। তাহলে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং তাদের সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে। তার মানে একটা পরমাণুর সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে। তাহলে কক্ষপথের অনেকগুলো ইলেকট্রন, একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, কতগুলো ইলেকট্রন থাকতে পারে, বা কতগুলো কক্ষপথ মিলে একটা পরমাণুতে কতগুলো কক্ষপথ থাকতে পারে, আর সেটার জন্য জানার জন্য একটা সূত্র আমরা ব্যবহার করব। সেই
তো সেই সূত্রটাকে আমরা কক্ষপথের সূত্র বা কক্ষপথ শক্তি স্তরের সূত্র হিসেবে আখ্যায়িত করি। যেমন সূত্রটা হচ্ছে 2n² এই ক্ষেত্রে একটু খেয়াল করব, আমরা দেখি এই ক্ষেত্রে n সমান সমান 1 2 3 ডট ডট ইত্যাদি অনুযায়ী এই সূত্র অনুযায়ী যদি আমরা n এর মানগুলো বসিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কক্ষস্থলে কয়টা ইলেকট্রন থাকবে বা কক্ষস্থল কয়টা হবে, একটা পরমাণুর ক্ষেত্রে কক্ষস্থল কয়টা হবে এবং সেই কক্ষস্থলে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একটু দেখি, যখন n = 1 হয় তখন 2n² সমান সমান 2 1a² সমান সমান 2। তাহলে এই ক্ষেত্রে n এর মান যখন 1 হবে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে দুইটি। তাহলে এটা হচ্ছে যে প্রথম স্তর, প্রথম শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকবে কয়টি? দুইটি। তাহলে n এর মান যখন 1 ধরবো তখন সেই ক্ষেত্রে দুইটি বের হচ্ছে, আর এই দুইটি হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। এরপর n সমান সমান যখন 2 তখন 2n² সমান সমান 2a² 8 দ্বিতীয় শক্তি স্তর। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকবে কয়টি? 8টি। তাহলে প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তর মিলে হলো টোটাল কয়টি? 10টি। তাহলে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা থাকবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা থাকবে 8টি, ইলেকট্রন সংখ্যা থাকবে 8টি। এরপর যখন n = 3 বসাবো তখন 2n² সমান সমান 2 3a² সমান সমান 3 3 9 আর 2 18, তাহলে হলো 18টি। তাহলে এটা হলো তৃতীয় শক্তি স্তর। তাহলে n এর মানের উপর নির্ভর করে আমরা এখানে 1 2 3 হিসেব করে আমরা দেখলাম যে এখানে প্রথম স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন দ্বারা কি থাকবে? পরমাণু পরিপূর্ণ থাকবে। তাহলে এইটা হচ্ছে যে ইলেকট্রনের কক্ষপথের ক্রমিক নাম্বার এবং অনুযায়ী আমরা কি করলাম? ইলেকট্রনগুলো বিন্যস্ত করলাম। এবার আসো আমরা কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করি। যেমন ফ্লোরিন 9, তাহলে ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা কয়টা? 9টা। তাহলে এই ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস যদি আমরা একটু দেখি, প্রথম স্তরে সর্বোচ্চ বসে কয়টা? 2টা। তাহলে এটা আছে সর্বোচ্চ স্তরে, প্রথম স্তরে 2টা, তাহলে 2টা চলে গেলে এরপর এটা আরো কয়টা ইলেকট্রন থাকে? 7 কয়টা থাকে? 7টা ইলেকট্রন থাকে। এই 7টা ইলেকট্রন তখন প্রথম শক্তি স্তর থেকে লাফ দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে গমন করবে। তাহলে সেই ক্ষেত্রে 1 2 3 4 5 6 7। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে প্রথম শক্তি স্তরে হচ্ছে ইলেকট্রন হচ্ছে কয়টা? 2টা। তারপর দ্বিতীয় শক্তি স্তরে বসছে কয়টা? 8টা বসার কথা, কিন্তু আছে কয়টা? তার আছে টোটালি 9টা। তাহলে প্রথম স্তরে 2টা বসে গেলে পরের স্তরে কয়টা বসবে? ইলেকট্রন 7টা। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে এই ফ্লোরিনের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টা? এখানে দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন সংখ্যা বসছে, আর প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর, তাহলে সর্বশেষ ইলেকট্রনগুলো দ্বিতীয় শক্তি স্তরে কি বসেছে আমরা এই ক্ষেত্রে দেখতেছি। এরপর যদি আমরা আলোচনা করি যে সোডিয়াম, প্রথম স্তরে মাঝখানে নিউক্লিয়াস, প্রথম স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, তারপর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর হলো কয়টি? 8টি। তো হলো কয়টা? 10টা। তাহলে 10টা হলে আমাদের আর কয়টা ইলেকট্রন লাগে? আরো একটা ইলেকট্রন থাকি যায়। তাহলে এইটা হবে তখন তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন বসবে তখন সোডিয়ামের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথম স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2টা বসালাম, দ্বিতীয় স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বসালাম কয়টি? 8টি। এবং তাহলে 2 আর 8 10টা। এবং সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখি যে তার ইলেকট্রন বিন্যাস আছে কয়টি? 11। তার ইলেকট্রন আছে কয়টা? 11টা। তাহলে ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। এভাবে
যদি আমরা দেখি ক্লোরিন Cl 17, তাহলে প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে 7টা। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে যে 8টা, হলো 10টা, এবং তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন যে কয়টা আছে, লাস্ট যে কয়টা ইলেকট্রন থাকে সেই সংখ্যা হচ্ছে 7টি। সেই 7টি ইলেকট্রন আমরা তৃতীয় শক্তি স্তরে বসিয়ে দিলাম। এইভাবে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস সাধারণত করে। আমরা এই মানে 2NSK সূত্র অনুযায়ী কোন স্তরে কয়টি ইলেকট্রন সর্বোচ্চ বসতে পারে সেভাবে আমরা অনেক সময় কি করি, আমরা সূত্র অনুযায়ী বসাতে পারি। আর ইলেকট্রনগুলো আমাদের যেহেতু অষ্টম শ্রেণীর ক্ষেত্রে আমাদের 1 থেকে 18টি মৌল আছে, তাহলে হাইড্রোজেন থেকে আর্গন যে মৌলগুলো আছে, আর এই ক্ষেত্রে প্রত্যেকটা মৌল ইলেকট্রন বিন্যাস আমরা বইয়ে বের করতে পারি। তো এই ক্ষেত্রে যদি আমরা প্রথমটা ফ্লোরিনের ক্ষেত্রে দেখি তাহলে 2 7, এরপর সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2 8 1, এরপর ক্লোরিনের ক্ষেত্রে দেখতে পারি 2 8 7। এইভাবে আমরা ইলেকট্রনগুলো বিন্যস্ত করতে পারি। এখন ইলেকট্রনগুলো তো বিন্যস্ত করতে পারবো, তাহলে আশা করি আমরা পরমাণু ইলেকট্রনগুলো বিন্যস্ত কিভাবে করতে হয় সেটা আমরা বুঝছি আশা করি। তাহলে 2NSK সূত্র প্রয়োগ করে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন বসবে সেটা আমরা ওই সূত্র অনুযায়ী বসাবো। আর মৌলের ক্ষেত্রে যে আমাদের অষ্টম শ্রেণীর 1 থেকে 18টি মৌল, যেমন হাইড্রোজেন থেকে শুরু করে আমাদের আর্গন পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে বসিয়ে করতে পারবো। আর আরেকটা তাহলে আমি ইলেকট্রন বিন্যাস দেখাই তোমাদেরকে। অক্সিজেন হচ্ছে যে কত 8, অক্সিজেন হচ্ছে কত 8, পারমাণবিক সংখ্যা কত 8, মানে ইলেকট্রন সংখ্যা আছে কয়টা তার 8টি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি তার চিত্রটা একটু দেখি কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়, তাহলে এই হলো আমার নিউক্লিয়াস, মাঝখানে প্রথম স্তরে 2টা, তারপরে স্তরে 1 2 3 4 5 6। তাহলে এই হলো আমার দ্বিতীয় স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাটা থাকতেছে 6টা। তাহলে 2 6 8, 8টা। তো আমরা আমাদের এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসগুলো আশা করি করতে পারবো। তাহলে প্রথম স্তরে 2টা, তারপর স্তরে 6টা। এভাবে করে আমরা কি করতে পারবো, ইলেকট্রনগুলো বিন্যস্ত করতে পারবো। এখন আসো মৌলের তাহলে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের মোটামুটি কিছু ধারণা আমরা পেয়েছি। এবার আসো ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ধর্ম। তাহলে মৌলিক পদার্থের মূলত বৈশিষ্ট্য যেটা আমরা দেখি তাদের পরমাণুর উপর মানে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। মৌলিক পদার্থের যে পরমাণুগুলো আছে সেগুলো মূলত ইলেকট্রন বিন্যাসের উপরে নির্ভরশীল। তো এই নির্ভরশীল ইলেকট্রনগুলো বিভিন্ন তার মানে বিভিন্ন মৌলের বিভিন্ন ধরনের ইলেকট্রন বিন্যস্ত বা বিন্যাস হয়ে থাকে। আর এই সাধারণত কখনো এই ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় হয়, কখনো সক্রিয় হয়, কখনো আদানযুক্ত হয়ে থাকে। আর এই ক্ষেত্রে কোনো কোনো মৌল চায় যে স্থিতিশীল অর্জন করতে, এবং কোনো কোনো মৌল স্থিতিশীল অবস্থায় থাকে। যেমন হাইড্রোজেন থেকে শুরু করে আর্গন পর্যন্ত, মানে 1 থেকে 18টা এই বইয়ের যে মৌলগুলো বিদ্যমান আছে তার ভিতরে নিষ্ক্রিয় গ্যাস অবস্থায় আছে হিলিয়াম, তারপর আছে নিয়ন, তারপর হচ্ছে যে তোমার আর্গন। তাহলে 2 এখানে আছে 10 আর হচ্ছে এই 18। তাহলে এই ক্ষেত্রে 3টা মৌল আছে নিষ্ক্রিয় মৌল, যারা যারা কারোর সাথে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না এবং যারা নিজেদের সাথে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ যুক্ত না, এই ধরনের মৌলগুলো সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর এই 3টা ছাড়া বাকি এই 18টার ভিতরে বাকি মৌলগুলো
মৌলগুলো চায় যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে বা স্থিতিশীলতা অর্জন করতে। আর এই স্থিতিশীলতা অর্জন করার জন্য কিছু কিছু মৌল তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো ত্যাগ করে, আবার কিছু কিছু মৌল তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো যেটা তাদের দরকার তারা অন্য মৌল থেকে গ্রহণ করে। তাহলে কিছু কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে, আবার কিছু কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করে। এই একমাত্র কারণ হচ্ছে এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসগুলো লাভের জন্য, মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। তো এই ক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যা করি। আর ইলেকট্রন বিন্যাস ও মৌলের যে ধর্ম আছে সেটা অনুযায়ী বা এই টপিকসে আমরা যখন আলোচনা করব তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু মৌল কেউ ইলেকট্রন ত্যাগ করতেছে, কেউ ইলেকট্রন গ্রহণ করতেছে। এই ত্যাগ এবং গ্রহণের মধ্যে তাদের ভিতর যে একটা আকর্ষণ বল বা একটা তাদের ভিতর যে একটা বন্ধন আবদ্ধ হয়, এই ধরনের বন্ধনে আবদ্ধ হয়ে তারা একটা যৌগ গঠন করে। তাহলে বিভিন্ন মৌলগুলো তাদের ভিতরে ইলেকট্রন দান এবং গ্রহণ এর মাধ্যমে কী করতে পারে, তারা একটা নির্দিষ্ট বন্ধনে আবদ্ধ হয় এবং তারা তখন এই মৌলগুলো একটা যৌগে গঠিত হয়। তো এই যৌগগুলো আমরা এখন আলোচনা করব কিভাবে যৌগ গঠিত হয়। যেমন সোডিয়ামের হচ্ছে কতটি, 11টা ইলেকট্রন আছে, কয়টি, 11টা। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখতে আমরা দেখি 2, 8, 1। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে সোডিয়ামের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেটা হচ্ছে নিয়ন। নিয়ন হচ্ছে 10। তাহলে নিয়ন এর ইলেকট্রন বিন্যাস অর্জন করার ক্ষেত্রে সোডিয়াম তার সর্বশেষ স্তরে যে একটা ইলেকট্রন রয়ে গেছে সেখানে আছে কয়টি ইলেকট্রন, এই একটি ইলেকট্রন। এই একটি ইলেকট্রন কি করবে, সে ত্যাগ করতে হবে। তাই সোডিয়াম সেক্ষেত্রে একটা ইলেকট্রন ত্যাগ করে আর থাকে ইলেকট্রন কয়টা, 10টা। আর থাকে কয়টা, 10টা। 2 আর 8, 10টা। তখন সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, মানে নিজেকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। আর এই স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সোডিয়াম তার সর্বশেষ স্তরে একটা মতো ইলেকট্রন ত্যাগ করে। আবার কিছু কিছু মৌল আছে যে যারা ওই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে তারা স্থিতিশীল অবস্থানে যেতে চায় বা অবস্থান বজায় রাখতে চায়। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে ফ্লোরিন 9, তাহলে 2, 7, 2 এবং 7। তাহলে এই ক্ষেত্রে তার ইলেকট্রন হচ্ছে 9টা, সে যদি আরেকটা ইলেকট্রন যোগ করতে পারে তাহলে হবে কয়টা, 10টা। তাহলে সেই ক্ষেত্রে তার সে একটা ইলেকট্রন গ্রহণ করে নিয়নের স্থিতিশীলতা অবস্থান কি করতে চায়, বজায় রাখতে চায়। তাহলে এই ক্ষেত্রে সে একটা ইলেকট্রন কোথা থেকে পাবে, যারা ত্যাগ করে, যে সকল মৌলগুলো গ্রুপ 1 যে মৌলগুলো আছে সেগুলোই মূলত ত্যাগ করে, এই একটি ইলেকট্রন ত্যাগ করে, তারা ওই মৌলগুলো থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে যৌগে পরিণত হতে পারে। তাহলে সোডিয়াম তার সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে, বিদায় সোডিয়াম হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতে সোডিয়াম হচ্ছে এখানে কি ক্যাটায়ন। সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন। তাই যে সকল মৌলসমূহ তাদের পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে একটি মাত্র ইলেকট্রন ত্যাগ করে বা যে সকল মৌলসমূহ তাদের সর্বশেষ শক্তি স্তর থেকে মূলত ক্যাটায়ন। আর যে সকল পরমাণুসমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরে একটা বা ইলেকট্রন সমূহ গ্রহণ করে তারা হচ্ছে অ্যানায়ন। তাহলে যে আয়নের ধনাত্মক আধান আছে, তাহলে সেই ক্ষেত্রে সোডিয়াম আমরা একটু দেখি। সোডিয়াম এর ক্ষেত্রে আমরা যখন দেখবো সোডিয়াম তখন একটা ইলেকট্রন কি করলো, ত্যাগ করলো। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এবং ফ্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন আয়নে পরিণত হলো। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হলো। তাহলে ধনাত্মক আয়ন বিশিষ্ট যে পরমাণুটা আমরা দেখতেছি সেটা হচ্ছে মূলত যে আয়নে, এটা হচ্ছে আয়ন, যে আয়নের ধনাত্মক আধান থাকে তাকে বলবো আমরা মূলত কি ক্যাটায়ন। আর যে আয়নের ঋণাত্মক আধান থাকে তাকে বলবো আমরা অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে সংজ্ঞাটা আছে সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি। তাহলে ক্যাটায়ন হচ্ছে যে সকল
মৌলগুলো মানে যে আয়নে মূলত কি ধনাত্মক আধান আছে তারা হচ্ছে কি ক্যাটায়ন, বা যে সকল পরমাণু তাদের সর্বশেষ শক্তিস্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে তারাই হচ্ছে ক্যাটায়ন। আর যারা ইলেকট্রন মানে যারা ইলেকট্রন গ্রহণ করে এবং আয়নে পরিণত হয়, ঋণাত্মক আয়নে পরিণত হয়, তারা হচ্ছে যে আমার কি বলবো অ্যানায়ন। তাইলে ক্যাটায়নের ক্ষেত্রে ধনাত্মক আধানটা আমরা পাবো, আর অ্যানায়নের ক্ষেত্রে আমরা পাবো ঋণাত্মক আয়নটা। তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের যে পজিটিভ আয়নটা পাইছি সেটা হচ্ছে কি আমাদের ক্যাটায়ন, এবং ফ্লোরিনের যে আয়নটা পাইছি সেটা হচ্ছে আমাদের কি অ্যানায়ন। তাহলে এদের মধ্যে যদি তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, সেই ত্যাগকৃত ইলেকট্রনটা ফ্লোরিন গ্রহণ করলো। তাহলে ফ্লোরিন যখন গ্রহণ করে তখন এদের ভিতরে এই দুইটার ভিতরে একটা কি হয়, একটা সম্পর্ক তৈরি হয় বা একটা বন্ধনের তৈরি হয়, বা এরা একটা যৌগে গঠিত হয়। আর তাহলে সেই ক্ষেত্রে যৌগটা কি গঠিত হবে, সোডিয়াম প্লাস ফ্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম আয়ন ফ্লোরিন আয়ন বা সোডিয়াম ফ্লোরাইডে পরিণত হবে। সোডিয়াম ফ্লোরাইডে পরিণত হবে। তাহলে এই ক্ষেত্রে তারা একে অপরের সাথে একটা নির্দিষ্ট বন্ধনে কি হলো, তারা একটা নির্দিষ্ট বন্ধনে আবদ্ধ হয়। এভাবে দুইটি মৌল পরমাণু পরস্পরের সাথে যৌগ গঠন বা পরমাণু থেকে যৌগ গঠিত হয়। তাহলে এইভাবে কি হয়, এই যখন দুইটা যুক্ত হয় তখন এইভাবে কি হবে, কোনো দুটি মৌলের যৌগ গঠিত হতে পারবে। তাহলে আমরা এই অধ্যায়ে পরমাণু গঠন অধ্যায়ে যা যা শিখলাম আজকে, সেটা হচ্ছে আইসোটোপ কাকে বলে, আইসোটোপের ধর্ম, ব্যবহার, এবং পরমাণু ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়, এবং ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝছো। আর এই অধ্যায়ের যে যদি আগামীতে ক্লাস নিই, এই অধ্যায়ের উপর একটা সৃজনশীল প্রশ্ন ক্লাস নিব। আর তোমরা প্রত্যেকে ভালো থাকো, সাবধানে থাকো, ঘরে থাকো, আর ঘরে পড়ালেখা করো। আশা করি তোমরা ভালো থাকবে। তো আর তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, তোমরা ঘরে থাকলে আমরাও ঘরে থাকতে আমরাও সুস্থতা ফিল করবো। কারণ তোমরা ছাত্রছাত্রীরা যদি ঘর থেকে বের হও, আর এই বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা যেভাবে দেখতেছি দিন দিন করোনা রোগী বেড়ে যাচ্ছে, আমরা আশা করব প্রত্যেকটা টিচার যে তোমরা ঘরে অবস্থান করবে এবং ঘরে থাকবে, অপরিচিত কারোর সাথে বা দোকানে মাস্ক ছাড়া বের হবে না ঘর থেকে। আশা করি তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, ভালো থাকি সবাই। আর ক্লাসটা যেটা করেছি সেটা বাসায় বইয়ের সাথে মিলিয়ে পড়বা, ইনশাল্লাহ। আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে তোমরা সক্ষম হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।